নমস্কার। আজকের খবরের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকের আলোচ্য বিষয় হলো ভুলে ভরা বাংলাদেশ। গতকাল আপনারা জানেন গোপালগঞ্জে একটি ঘটনা ঘটেছে। তার আগে বলে রাখি, গত এক বছর ধরে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশ যেন ক্রমশই অশান্ত হয়ে উঠছে। এখন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, এই বিষয় নিয়ে আমরা মন্তব্য করার কে? আমরা মন্তব্য করার সত্যি সত্যি কেউ নয়, কিন্তু আমরা নজর রাখছি। কেন নজর রাখছি? মিডিয়ার জগতের লোক তো নজর রাখবেই, আর আমরা আজকাল বেশি করে নজর রাখছি। তার কারণ এই রাষ্ট্রটি শুধুমাত্র যে সরকার তা নয়, এন্টায়ার জনসংখ্যা, বাংলাদেশের অধিকাংশ মানুষ, কিছু মানুষ হয়তো বাদ যাবে, তারাই ভারত বিদ্বেষী হয়ে উঠেছে। এই কারণে এরা কি ভাবছে, কি চিন্তা করছে, কোন দিকে যাচ্ছে, সেগুলো আমরা একটুখানি লক্ষ্য করে ভারতবাসীদের জন্য একটু সাবধান করে দেওয়ার দরকার রয়েছে। যথারীতি গতকালে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি গতকাল একটি লং মার্চের ডাক দিয়েছিল গোপালগঞ্জ জেলায়। এখন এর আগে এই জাতীয় নাগরিক পার্টি বিভিন্ন জায়গাতে তারা পদযাত্রার ডাক দিয়েছিল। এখানে নাম দিল লং মার্চ। সে লং মার্চ দিতেই পারে, নামে তো কোনো অসুবিধা হয় না, কিন্তু তারা এখানে প্রোগ্রামটা করার আগের দিন থেকেই বিভিন্ন তাদের নেতৃস্থানীয় লোকেরা তাদের ফেসবুক স্ট্যাটাসে একই সাথে বঙ্গবন্ধুর সমাধি এবং নিচে বুলডোজারের ছবি দিয়ে চেষ্টাই করছিল যেন কিছু সমস্যার সৃষ্টি হয়, সেখানে যেন একটু অশান্তি গড়ে ওঠে। এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আপনারা ভালো করে বুঝবেন না, আপনারা এগুলো সবই লক্ষ্য করে দেখেছেন। এখন আমার প্রশ্ন হলো যে এত জায়গা থাকতে, হ্যাঁ, গোপালগঞ্জ বাংলাদেশের মধ্যে একটি জায়গা, সবার শেষে করা যেতে পারত। ওখানে গেলে যে কোনো সমস্যা তৈরি হতে পারে সেটাই স্বাভাবিক ঘটনা, কারণ সারা দেশ জুড়ে যেভাবে আওয়ামী লীগের সভ্য সমর্থক নেতাদেরকে গ্রেপ্তার এবং তাদেরকে মারধর দেওয়া হচ্ছে, তাদের বাড়ি লুট হচ্ছে, তাই একমাত্র গোপালগঞ্জ হচ্ছে সেই জায়গা যেখানে আওয়ামী লীগের লোকজনের সংখ্যা বেশি, এখানে সমর্থকের সংখ্যা আওয়ামী লীগের অনেক বেশি। তাই এখান থেকে একটা রেজিস্ট্যান্স বা প্রতিবাদ গড়ে উঠতে পারে, সেটা আশা করাই গেছিল। তবে কি এরা আগে থেকে জেনে শুনে অশান্তি করতেই গেছিল? আমি বলবো এক্ষেত্রে দু দলেরই ভুল আছে। কেন? প্রথম কথা হচ্ছে তারা যেতেই পারত। তো নাগরিক পার্টির বর্তমানে যা অবস্থা, তাতে ঢাকার বুকে যদি একটি মিটিং বা মিছিল ডাকে, সেখানে 100 লোক জোগাড় হবে কিনা সন্দেহ। সেখানে এরা টাকা পয়সা দিয়ে বা সংগঠন মজবুত করে এদিক ওদিক করে লোক ম্যানেজ করে নিয়ে তারা যদি গোপালগঞ্জে যায়, সেখানে আর কত জনসংখ্যা হতে পারে সেখানে মিছিল। তাহলে ওখানে গিয়ে যে কি মিটিং করবে, তো লোক হাসানোর ব্যাপার হয়ে যেত। তো সেরকমই একটা লোক হাসানোর কর্মসূচি নিয়ে গেছিল। যত না তাদের লোক ছিল, তার চাইতে অনেক বেশি ইউটিউবার, সাংবাদিক এবং পুলিশ এবং মিলিটারির সংখ্যা তো সাংঘাতিক। তারা আন্দাজ করেই গেছিল ওখানে কিছু না কিছু সমস্যা হতেই পারে। এত কিছু সমস্যা নিয়ে সেখানে গিয়ে নতুন করে অশান্তি সৃষ্টি করার কি মানে ছিল? এর ফলে কিছু মানুষ মারা গেল। ওখানে গিয়ে তো উল্টো দিকের লোকেরা, আওয়ামী লীগের সভ্য সমর্থকরা, তাদের সবার যে স্টেজ ছিল তা ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে, চেয়ার টিয়ার ভেঙে চুরে ফেলেছে, সেটা আমরা দেখতেই পেরেছি। মিটিং তো হতেই পারলো না, উল্টে এই 1 বছর আগেও যারা জাতীয় নায়কের ভূমিকা অবতীর্ণ হয়েছিল, এইসব ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শেষ পর্যন্ত গাড়িতে নয়, মিলিটারিতে ট্যাঙ্কের ভেতর ঢুকে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ফিরে এসছে।
তা এদেরকে আপনি কাপুরুষ বলবেন না ইচ্ছাকৃতভাবে একটা আগুন লাগলো তার মোকাবিলা করলো, ঠিক আছে, কিন্তু যে আগুন লাগিয়ে আগুনে গিয়ে ঝাঁপ দেওয়ার এরকম কোন মানেটা ছিল? আর আমি অপরদিকে বলি, আওয়ামী লীগের সভ্য সমর্থকদের নাগরিক কমিটি একটা মিটিং করছিল, মিছিল করছিল, তাতে অসুবিধা কি ছিল? গোপালগঞ্জে করতেই পারত। তারা তো ঢাকার বুকেই 100-150 লোক জোগাড় করতে পারে না। তা গোপালগঞ্জে এসে যদি 100-200 লোক নিয়ে যদি আসে আর যদি মিছিল মিটিং করে, তাতে কি এফেক্ট পড়তো গোপালগঞ্জের মুখে? আপনাদের কি সভ্য সমর্থক বা মানুষজনের এটা কি চেঞ্জ হয়ে যেত? সেসব তো হতো না। এর ফলে কি হলো, কিছু মানুষ মারা গেল, কারফিউ জারি চলছে, এরপরে পুলিশি ধরপাকড় শুরু হবে, একটা নারকীয় অবস্থার সৃষ্টি হয়ে যাবে। আর সেনাবাহিনী যেরকম ভাবে গুলি চালিয়েছে, শূন্যের গুলি না চালিয়ে সোজাসুজি জনসাধারণের উদ্দেশ্যে গুলি চালিয়েছে, এটি একটি একদম নেতিবাচক দিক। এই নিয়ে কিছু বলার নেই। তো এখান থেকে কয়েকটা জিনিস পরিষ্কার হয়ে গেল। গত 15 দিন ধরে দেখা যাচ্ছিল যে যাবতীয় যা চাঁদাবাজি, ধর্ষণ, রাহাজানি, মানুষকে মেরে ফেলা, পাথর দিয়ে থেতলে মারা, এইসব ঘটনা নিয়ে বাংলাদেশের বুকে বিএনপি পার্টিকে সবাই দোষারোপ করছিল। চারিদিক থেকে একটা বিএনপি বিরোধী একটি হাওয়া চলছিল। পুরোপুরি এখন হাওয়াটা উল্টো দিকে ঘুরে গেল, ঘুরে গিয়ে আওয়ামী লীগ ও নাগরিক পার্টি কেন্দ্রিক হয়ে গেল। এই ঘটনা ঘটিয়ে কাদের লাভ? ভালো করে চিন্তা করে দেখুন, বিএনপির থেকে অভিযোগের তীর এখন পুরোপুরি এই ছাত্র দলের নাগরিক পার্টির ওপরে চলে আসলো, জাতীয় নাগরিক পার্টির উদ্দেশ্যে চলে আসলো। আর সরকারের ভূমিকা তো আগেও নিন্দিত ছিল, এখানে আরো বেশি করে নিন্দিত হলো যেভাবে সাধারণ জনসাধারণের উদ্দেশ্যে যেভাবে গুলি চালিয়েছে সৈন্যবাহিনী। এখান থেকে আর একটা জিনিসও পরিষ্কার, এই সৈন্যবাহিনী নিজের দেশের জনসাধারণের বিরুদ্ধে যেভাবে গুলি চালালো, তাতে একটা জিনিস পরিষ্কার যে জুলাই মাসে যে আন্দোলন হয়েছিল, শেষের দিকে শেখ হাসিনা ভারতবর্ষে চলে আসতেন, সেনাবাহিনী তাকে 20 মিনিটেরও বেশি সময় দিতে পারেনি। তারা বলেছিলেন যে এই জনসাধারণের বিরুদ্ধে আটকানো আমাদের পক্ষে সম্ভব না, আমরা গুলি চালাবো না, আপনি এক কাজ করুন, ওরা আসলে আপনার জীবনহানি ঘটাতে পারে, আপনি আপাতত দেশ ছেড়ে চলে যান। সেই অনুযায়ী তাকে হেলিকপ্টারে করে ভারতবর্ষে পাঠানো হয়েছে। এটা তো আপনারা সবাই জানেন। আমরাও অবাক হয়ে দেখেছিলাম যে একটি সৈন্যবাহিনী, পুলিশ এবং স্বরাষ্ট্র দপ্তর কিভাবে ব্যর্থ হচ্ছে। কিছু জনসাধারণ, বেশ কিছু ছাত্র মিলে একটা আন্দোলন সংগঠিত করলো। তারা এসে একটি নির্বাচিত সরকারকে, সে যতই বিতর্কিত হোক না কেন, ইচ্ছে মতো একটা আন্দোলন চালিয়ে, অবরোধ চালিয়ে তারা এসে একদম গণভবন লুণ্ঠন করলো। এইভাবে একটা গভর্নমেন্টের পতন ঘটে। যেখান থেকে আন্দোলনগুলো হয় সেখান থেকে ধরপাকড় শুরু হওয়ার কথা। এরপরও রাস্তায় রাস্তায় যে বিভিন্ন রকমের যে ব্রেকার দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে আটকানোর ব্যবস্থা করা হবে, তারপরে জল কামান বা রাবার বুলেট বা সাউন্ড গ্রেনেড, এই জাতীয় জিনিস দেওয়া হবে, ব্যারিকেড তৈরি করা হবে বিভিন্ন ধরনের, তারা যাতে সরাসরি ভাবে না আসতে পারে। কোনো কিছুই তো করা হলো না। তবে কি এগুলো কি এই সেনাবাহিনীও কি পরিকল্পনার অন্তর্গত ছিল? এ থেকে তো তাই মনে হচ্ছে। আজকের ঘটনা প্রমাণ করে, এই গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে, সেনাবাহিনী যদি চাইতো তাহলে সেদিনও এই জনতাকে, এই আন্দোলনমুখী জনতাকে নিরস্ত করতে পারত, কিন্তু সেনাবাহিনী তখন করেনি। তাহলে আজ করলো কেন? দুক্ষেত্রেই তো সরকারের নির্দেশ ছিল। এটা একটা প্রশ্ন চিহ্ন তুলে দিল। এখন প্রশ্ন হচ্ছে, জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে তারা কি এখানে তাদের শক্তি প্রদর্শন করার জন্য এসেছিলেন? তারা যদি রাজনৈতিকভাবে শক্তি প্রদর্শন করলে তো মানুষ দরকার, তো মানুষ তো ছিল। মানুষ ছিল, সে কোন মানুষ ছিল? সাংবাদিক, ইউটিউবার, এরা ছিল।
আর পুলিশ বাহিনীর লোক আর মিলিটারির লোক। সাধারণ মানুষ কোথায়, তাদের সমর্থক সভ্য এরা কোথায়, এখানেও তারা জোটাতে ব্যর্থ হয়েছে। তো সুতরাং তাদেরকে করতে দিলেই কোনো অসুবিধা ছিল না। বর্তমানে আওয়ামী লীগের কাজকর্ম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এই নিষিদ্ধ করার দরকারটা কি ছিল? আপনাদের থেকেই আমরা জানতে পেরেছি গত 15 বছর ধরে ভারতের সহায়তায় এই সরকার নাকি টিকেছিল। তারা নাকি দিনের নির্বাচন নাকি রাতে করিয়েছে। তারা নির্বাচনে যত রকমের কারচুপি করা সম্ভব প্রশাসনকে দিয়ে, মানে নির্বাচনের একদম ভোটের নামে লুটপাট করে তারা বারবার করে জিতে এসছে। মানে বহু মানুষ, বিভিন্ন জেলার অধিকাংশ মানুষ ভোট দিতে পারে, দীর্ঘদিন ধরে তারা পারে। এই সরকার ছিল, মানে আওয়ামী লীগের সরকার ছিল, শেখ হাসিনার সরকার ছিল স্বৈরাচারী। তারা বিভিন্নভাবে বিরোধী কণ্ঠস্বরকে থামানোর চেষ্টা করেছে। তারা সাধারণ মানুষকে গুম, খুন, আয়না ঘরে রেখে দিয়েছে। তারা বিভিন্ন জায়গা থেকে টাকা পাচার করে বিদেশে পাঠিয়েছে। বিভিন্ন দুর্নীতির সাথে তারা যুক্ত, ইত্যাদি ইত্যাদি যত নেগেটিভ জিনিস আছে তারা সমস্ত কিছু করেছে। এবং ভারতবর্ষের কাছে বাংলাদেশের স্বাধীনতাকে নাকি বেছে দিয়েছে। ভারতবর্ষকে সম্পূর্ণ শোষণের, বাংলাদেশকে শোষণের অধিকার করে দিয়েছে। যত রকমের বাংলাদেশের পক্ষে সুবিধা দেওয়ার সম্ভব সব সুবিধা নাকি ভারতবর্ষকে দিয়ে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রচার ছিল তাদের প্রতি। আপনাদেরই এগুলো বক্তব্য ছিল। তাই যদি হয়ে থাকতো তাহলে সেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করে নিতেন, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতো। কেননা এখন তো আর প্রশাসন তাদের পক্ষে কাজ করতে পারবে না, পড়াশোনা তো আপনারা রয়েছে। এখন তো নির্বাচন কমিশন তাদের হয়ে কথা শুনবে না, না সামরিক বাহিনী কথা শুনবে, না পুলিশ তাদের হয়ে কথা শুনবে, না প্রশাসনের অধিকাংশ অংশ তাদের হয়ে কথা শুনবে। সেগুলো সব তো আপনাদের হয়ে কথা শুনবে। তারা তো হারত। আবার ইদানিং কথা শোনা যাচ্ছে আওয়ামী লীগের নাকি এখনো 30 থেকে 40% ভোট আছে। তাহলে কোনটা ঠিক? আগের গুলো ঠিক না এটা ঠিক? যদি ধরে নেওয়া যায় এই দুর্দিনের বাজারে আওয়ামী লীগের এখনো 30 থেকে 40% ভোট রয়ে গিয়েছে, তাহলে সুদিনে কত ছিল? নির্বাচনে রিগিং করুক চাই না করুক, তাহলে পার্সেন্টেজ অফ ভোট তাদের কত দাঁড়াতো? কারণ আপনারা জানেন যখন কোনো সরকার ক্ষমতায় থাকে তখন সেই ক্ষমতার পদে আকৃষ্ট হয়ে বহু ধান্দাবাজ মানুষ এবং সাধারণ মানুষ এই ক্ষমতাকে কেন্দ্র করে সেই দলের আশেপাশে ঘোরাঘুরি করে এবং তাদেরকে সমর্থন করে। এটা সারা পৃথিবীতে সর্বকালই হয়ে গেছে। এত এই দুর্দিনে তাদের যদি 30, 35 বা 40% ভোট থাকতে পারে, তাহলে আগে 45% ভোট থাকাটাই খুব মানে অসুবিধাকর ব্যাপার ছিল। আর যদি তাদের সেই ভোট থেকেই থাকতো তাহলে তাদের রিগিং করার দরকার কি ছিল? তাহলে কোন কথাগুলো সত্যি আপনারা একটুখানি জানাবেন। যাই হোক, আপনাদের দেশ বাংলাদেশ যেই সরকারে আসুক তারই স্বাগতম। এর মধ্যে ভারত যদি চাইতো, ভারতবর্ষ যদি এর আগে 15 বছর ধরে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে সাহায্য করতে পারত, তাহলে এখন পারল না কেন? বা আগামী দিনও যারাই সরকারে আসবে না কেন তাদেরকে তো রাখতেই পারবে, তাদেরকে দিয়ে তাদের ভারতের নিজস্ব কিছু কাজকর্ম করেই নিতে পারবে। যে যে কারণগুলো আগে বিদ্যমান ছিল এখন কি সেগুলো বিদ্যমান নেই? আগামী দিনে তো সরকারগুলো আসছে, আপনারাও লক্ষ্য রাখছেন। দেখুন, ভারত বিরোধিতা করে তারা, আমরা চাই যে আগামী দিনে বাংলাদেশে ভারত বিরোধী সরকার পরপর আসে, তারা যেন ভারতের বন্ধু যেন না হয়ে দাঁড়ায়। কারণ ভারতবর্ষের বাংলাদেশের থেকে কিছু নেওয়ার নেই, দেওয়ার অনেক কিছু আছে, কিন্তু আর আমরা দিতে চাই না। সেই কারণগুলো কি সেটা আপনারা ভালো করে জানেন। আর অনুপ্রবেশ ভারতবর্ষে একটি বিশাল ইস্যু।
আপনারা আপনাদের নিজের দেশে থাকুন, আপনাদের লোকেদেরকে বোঝান ভারত একটি বাজে দেশ, খারাপ দেশ, শয়তান দেশ, তাদের নিয়ে আমরা বিরোধিতা করব, সেখানে যেন আপনাদের লোকেরা যেন না আসে। বিদ্বেষও করবেন, আবার এদেশে এসে সমস্ত কিছু ভোগও করবেন, এ দুটো তো একসাথে হয় না। আপনারা বরঞ্চ অন্য যেসব দেশের সাথে আপনাদের সম্পর্ক খুব ভালো বা আপনারা মনে করেন সে দেশগুলোর সাথে চলতে পারলে আপনাদের ভালো হবে, আপনারা তাদের সাথে চলুন। তাহলে ভিডিওটি আর বড় করছি না, এই পর্যন্ত রাখছি। অনেক ডিস্টার্ব হলো, তবু আমি চেষ্টা করলাম যতটুকু তার মধ্যে থেকে করার। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, সুন্দর থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। নমস্কার।